মনোয়ারা ফিরলেন সন্ধ্যা মেলাবার পর। নীলুকে দেখেও কিছু বললেন না। তার মুখ গম্ভীর, রাগী রাগী চোখ। হোসেন সাহেবও কেমন যেন বিপর্যস্ত। নীলু বলল, ঝামেলায় এত দেরি হলো মা, আপনারা ভালো ছিলেন তো? তিনি জবাব না দিয়ে ভেতরে ঢুকে গেলেন। হোসেন সাহেব বললেন, আজ আর তোমার শাশুড়িকে কিছু জিজ্ঞেস করো না মা, জবাব পাবে না। নীলু বিস্মিত হয়ে তাকালো। হোসেন সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোমার শাশুড়ির সামনের দুটো দাঁত ডাক্তার ফেলে দিয়েছেন, আগে পড়েছে একটা, বিশ্রী দেখাচ্ছে, তাকানো যাচ্ছে না। হোসেন সাহেবের মুখ করুণ হয়ে গেল, যেন তার নিজেরই সামনের দুটি দাঁত নেই। মেয়েদের সৌন্দর্যই হচ্ছে দাঁত, বুঝলে মা? বাঁধিয়ে দিলেই তো হবে বাবা। বাঁধানো দাঁত কি আগের মতো হয়? তুমি ভালো ছিলে তো মা? জি, ভালোই ছিলাম। তুমি দূরে থেকে বেঁচে গেছো। তোমার শাশুড়ি দাঁতের যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করে সবার মাথা খারাপ করিয়ে দিয়েছে। শফিক এবং রফিক দুজন একই সঙ্গে এলো রাত 11টায়। নীলুর চোখ ঘুমে বন্ধ হয়ে আসছে, তবু সে জেগে আছে। মনোয়ারাও জেগে। ডেন্টিস্ট যে তাকে কি পরিমাণ কষ্ট দিয়েছে এটা তিনি চতুর্থবারের মতো বলছেন। বেটা গর্ধব, কিছুই জানে না। আমার মনে হয় নকল করে পাশ করেছে, অবশ না করেই দাঁত তুলে ফেলেছে। বলেন কি মা? মহা হারামজাদা, উল্টা আমাকে আমাকে ধমক দেয়। সে কি? হ্যাঁ, বলে কি, আপনি শুধু শুধু এত হইচই করছেন কেন? খুব অন্যায় মা, ইচ্ছা করছিল ছোকরার কানটা টেনে ছিঁড়ে দেই। আপনি শুয়ে পড়ুন মা, দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন। মনোয়ারা ঘুমোতে যেতে রাজি নন। তিনি আজকের ভয়াবহ অভিজ্ঞতার কথা তার দুই ছেলেকে না শুনিয়ে ঘুমোতে যেতে রাজিই নন। সেই সুযোগ তার হলো না। রফিক ঘরে ঢুকেই বলল, বাহ মা, তোমাকে তো সুন্দর লাগছে, কেমন যেন ড্রাকুলার মতো দেখাচ্ছে। মনোয়ারা কিছুক্ষণ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। রফিক বলল, ভাবি, তাড়াতাড়ি ভাত দাও, খিদে লেগেছে। এতদিন পর এলাম, প্রথম কথাটাই এই, কেমন ছিলাম কি কিছু জিজ্ঞেস তো করো, সাধারণ ভদ্রতাটা দেখাও। কেমন ছিলে ভাবি? প্রশ্ন করে রফিক উত্তরের জন্য অপেক্ষা করল না, বাথরুমে ঢুকে গেল। রাতে ঘুমোতে যাবার আগে শফিক তার অভ্যাস মতো 1 কাপ চা খেতে চাইল। বলল, তোমার যাবার দরকার নেই, কাজের মেয়েটাকে বলো, ও দেবে, আমি বানিয়ে আনি। নীলু রাতে শোবার আগে কখনো চা খায় না, আজ সে নিজের জন্যও 1 কাপ চা বানালো। শফিককে চায়ের কাপ এগিয়ে দিতে দিতে বলল, তুমি কি আমার উপর রাগ করেছ? রাগ করব কেন? 2 দিনের কথা বলে 6 দিন কাটিয়ে এলাম, এজন্য। প্রয়োজন হয়েছে থেকেছ, এ নিয়ে রাগ করব কেন? তোমার কথা শুনে মনে হয় আমার স্বভাব হচ্ছে অকারণে রাগ করা। আমি কি সেরকম? না। শফিক হাতের সিগারেট ফেলে দিয়ে বলল, একবার ভাবছিলাম তোমাকে কোনো খবর না দিয়ে হঠাৎ টুনিকে নিয়ে চিটাগাং উপস্থিত হব, দেখব তুমি কি করো। এলে না কেন? তোমরা এলে আমার কত ভালো লাগতো। বলতে বলতে কি যে হলো, নীলু ঝরঝর করে কেঁদে ফেলল। শফিক অবাক হয়ে বলল, কি ব্যাপার? কি যে ব্যাপার তা কি নীলু নিজেও জানে? আমরা আমাদের কতটুকুই বা জানি। শফিক আবার বলল, কি হয়েছে নীলু? তার গলার স্বর আশ্চর্য কোমল শোনালো। নীলু বলল, কিছু হয়নি, এসো ঘুমোতে যাই। বিছানার মাঝামাঝি টুনি শুয়ে আছে। নীলু নিজেই তাকে একপাশে সরিয়ে দিল। সরিয়ে দিতে গিয়ে লক্ষ্য করল টুনির বাঁ চোখের নিচে ছোট একটা কালো বিন্দু উঁচু হয়ে আছে। নীলু বলল, ওর এখানে কি হয়েছে? উলের কাঁটা দিয়ে খোঁচা লাগিয়েছে, আর একটু হলে চোখেই লাগতো। নীলুর গা দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। সে তার মেয়ের কপালে হাত রাখল। গা কেমন যেন গরম গরম লাগছে,
নীলু বলল, দেখো তো ওর শরীরটা কি গরম। শফিক গা করল না, সহজ স্বরে বলল, এই ঠান্ডায় পাতলা একটা জামা গায়ে দিয়ে ঘুরে জ্বরজারি হয়েছে আর কি। বাচ্চাদের মাঝে মাঝে অসুখ বিসুখ হওয়া ভালো, এতে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। কে বলেছে তোমাকে? কেউ বলেনি, কোথায় যেন পড়েছি। এসো, ঘুমোতে এসো। নীলু আবার মেয়ের কপালে হাত রাখল। গা গরম, নাকের উপর বিন্দু বিন্দু ঘাম। বাচ্চাদের জ্বরজারি সবসময়ই হয়, কতবার এমন হয়েছেও, কিন্তু আজ নীলুর এরকম লাগছে কেন? শারমিন বিকেলে বাগানে হাঁটছিল। তার গায়ে আকাশি রঙের একটা চাদর। এই মাত্র ঘুম থেকে উঠেছে বলে চোখ মুখ বেশ ফোলা ফোলা। তার দুপুরে ঘুমানোর অভ্যেস নেই, আজ কেন জানি ঘুমিয়ে পড়েছিল। বিকেলে ঘুম থেকে উঠলে মনটা জানি কেমন করে, অজানা এক ধরনের কষ্ট হয়। কেন হয় কে জানে। সে হাঁটতে হাঁটতে কুল গাছের নিচে এসে দাঁড়ালো। পেকে সব টস টস করছে, খাওয়ার মানুষ নেই। আপা, বড়ই পেরে দেই, খান। না, তোমার নাম কি? আমার নাম কুদ্দুস। এই ছেলেটিকে সে আগে দেখেনি। 17-18 বছর বয়স হবে। দেখলে মনে হয় কলেজে টলেজে পড়ে। ঝকঝকে পরিষ্কার দাঁত, টুথপেস্টের সুন্দর একটা বিজ্ঞাপন হয় একে দিয়ে। কুদ্দুস, তুমি আমাকে চা খাওয়াতে পারবে? এক্ষুনি আনছি আপা। বড় সাহেবের সঙ্গে চা খাবেন না? বাবা কি বাসায় নাকি? জি, দোতলার বারান্দায়। না, আমি বাগানে হাঁটতে হাঁটতে চা খাবো। তুমি এখানে নিয়ে এসো। চেয়ার দেই আপা? চেয়ার দিতে হবে না, হাঁটতে ভালো লাগছে। ছেলেটি প্রায় দৌড়াতে দৌড়াতে গেল। নতুন যারা আসে, প্রথম দিকে তাদের কাজের উৎসাহের কোনোই সীমা থাকে না। কিছুদিন পার হলে উৎসাহে ভাঁটা পড়ে, তখন আর ডাকাডাকি করে পাওয়া যায় না। অবশ্য এবার সবাই তার দিকে একটু বেশিই নজর দিচ্ছে। কেউ না কেউ আশেপাশে আছেই। এত যত্ন না করলেই সে হয়তো ভালো থাকতো। নিজের মতো থাকতে ইচ্ছে করে, কিন্তু নিজের মতো থাকা সম্ভব হয় না। মালিক খুন্তি দিয়ে মাটি ঠিক করছিল। খুন্তি রেখে সে শারমিনের দিকে আসছে। সেও এখন দীর্ঘ সময় ধরে নানান কথা বলবে, অপ্রয়োজনীয় অর্থহীন কিছু কথা। গোলাপের গাছের কি অবস্থা হয়েছে দেখছেন আফা? না, দেখিনি তো। কি অবস্থা? ছোট ফুল, একদিনের বেশি থাকে না। এরকম হলো কেন? সেইটাই তো আফা বুঝি না। সার দেই, পোকা মারা ওষুধ দেই। শারমিন চুপ করে রইল। মালিক খানিকক্ষণ চুপ করে থেকে বলল, মানুষজন বাগানে না আসলে ফুল হয় না আফা। তাই নাকি? জি আফা, মানুষের মায়া মহব্বত গাছ পছন্দ করে। যে বাড়িতে দেখবেন মানুষজনে ভর্তি, সেই বাড়ির বাগান ভর্তি ফুল। যে বাড়িতে মানুষজন নাই, সে বাড়ির ফুলও নাই। বেশ মজা তো। এখন আপনি আইসেন, দেখেন কেমন ফুল ফুটে। ঠিক আছে, দেখব। কয়দিন থাকবেন আফা? শারমিন জবাব দিল না। সে কদিন থাকবে এটা নিয়ে সবাই বেশ উদ্বিগ্ন। সরাসরি কিংবা একটু বাঁকা পথে এবারের সবাই কিছু একটা সন্দেহ করছে। সন্দেহ করাই স্বাভাবিক। এ বাড়িতে তো সে একা এসেছে, রফিক তার সঙ্গে আসেনি। প্রায় 9 দিন হয়ে গেল, এর মধ্যে একবার দেখাও করতে আসেনি। রহমান সাহেব ডাইনিং টেবিলে রফিকের প্রসঙ্গ একবার তুলেছিলেন। শারমিন কোনো আগ্রহ দেখায়নি। ঠান্ডা স্বরে বলেছে, কাজ টাজ নিয়ে থাকে হয়তো, তাই আসে না। রহমান সাহেব বললেন, এমন কোনো কাজ তো থাকার কথা নয়। শারমিন বলল, তাহলে হয়তো এ বাড়িতে আসতে লজ্জা পায়। এ বাড়ির মেয়ে বিয়ে করতে লজ্জা নেই, এ বাড়িতে আসতে লজ্জা? অন্য কোনো ব্যাপার কি আছে? তা আমি কি করে জানবো বাবা? আমি আমার নিজের কথা বলতে পারি, ওর কথা কি করে বলবো? তোর কথাই না হয় শুনি। কোন কথাটা শুনতে চাও? আর ইউ হ্যাপি? আমি জানি না বাবা।
জানো না মানে? সত্যিই জানি না। আমার মনে হয় আমার মধ্যে সুখী হবার তেমন কোনো ক্ষমতা নেই। যারা সুখী হয় তাদের মধ্যে সুখী হবার বীজ থাকে। জল, হাওয়া এবং ভালোবাসাই সেই বীজ থেকে গাছ হয়। এই পর্যন্ত বলেই শারমিন থেমে গেল। উঁচুদরের ফিলোসফি হয়ে যাচ্ছে খাবার টেবিলে, যা মানাচ্ছে না, এটাই তার মনে হলো। প্রসঙ্গ পাল্টাবার জন্য রহমান সাহেব বললেন, তোর শ্বশুর বাড়ির অন্য লোকদের সম্পর্কে বল। কি বলবো? কে কেমন মানুষ জানতে চাও কেন? পরিবেশটা কেমন জানতে চাচ্ছি। পরিবেশ চমৎকার। তাই নাকি? হুম। এক কথায় সারছে সব প্রশ্নের উত্তর। প্রত্যেকের সম্বন্ধে আলাদা করে বল। এখন থাক বাবা। থাকবে কেন? এখনই বল। তোর শ্বশুর সাহেব কেমন মানুষ? ওই বাড়ির সবচেয়ে ভালো মানুষ। পাগলা ধরনের কিছু লোক থাকে না বাবা, যারা মনে করে পৃথিবী খুবই সুন্দর জায়গা। উনি সেই রকম একজন মানুষ। খুবই সুখী মানুষ, এবং তার ধারণা পৃথিবীর সবাই তার মতো সুখী। আর তোর শাশুড়ি? খিটখিটে ধরনের মহিলা। চেঁচামেচি না করলে তার ভালোই লাগে না। অকারণে চেঁচান। কেউ তাকে বিশেষ গুরুত্ব দেয় না বলে আরও রেগে যান। তার ধারণা সবাই তাকে অগ্রাহ্য করছে। সংসারের কর্তৃত্ব তার হাত থেকে চলে যাচ্ছে। সংসারের কর্তৃত্ব কার কাছে? ভাবির কাছে। পুরো সংসার তার মুঠোয়। অথচ আমার শাশুড়ি তা জানেনই না। কারণ ভাবি যে কি চালাক তুমি কল্পনাও করতে পারবে না বাবা। রোজ জিজ্ঞেস করবে, মা আজ কি রান্না হবে? আমার শাশুড়ি হয়তো একটা কিছু বলবেন, কিন্তু রান্না হয়তো তার আগেই হয়ে গেছে। শুধু শাশুড়িকে খুশি করার জন্য বলা। মেয়েটার নাম যেন কি? নীলু। নীলু ভাবি। তোর সঙ্গে ভাব আছে? ওনার সঙ্গে আমার খুব একটা ভাব নেই। উনি অতিরিক্ত রকমের বুদ্ধিমতী। এত বুদ্ধিমতী কাউকে আমার ভালো লাগে না। তবে তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নেই। মেয়েটি বুদ্ধিমতী শুধু এই কারণেই তুই তাকে পছন্দ করিস না, নাকি অন্য কোনো কারণ আছে? অন্য কোনো কারণ নেই। তাছাড়া ওনাকে পছন্দ করি না এই কথা কিন্তু আমি বলিনি বাবা। ওনাকে পছন্দ না করে উপায় নেই। মেয়েটির হাজবেন্ড সম্পর্কে বলতো। শফিক বোধহয় ছেলেটির নাম, তাই না? হ্যাঁ। ওনার সঙ্গে আমার কথাই হয় না। কেন? উনি কথা খুব কম বলেন। বাবলু বলে একটা ছেলে ছিল, ওর সঙ্গে মাঝে মাঝে কথা বলতেন। এরপর বাবলু চলে যাওয়ার পর উনিও চুপচাপ। দু ভাই তাহলে দুরকম? হ্যাঁ, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। বাবা আমি উঠি। খাওয়া শেষ? হ্যাঁ শেষ। শারমিন উঠে গেল। রহমান সাহেবের সঙ্গে বেশিক্ষণ বসতে তার ভালো লাগে না। একটা অস্বস্তি মনের ওপর চাপ ফেলতে থাকে। মনে হয় বুঝি বাবা তাদের দুজনকে নিয়ে এমন এক প্রশ্ন করবেন যার জবাব দেওয়া যাবে না। এই যে একা একা বাগানে হাঁটছে, সে জানে রহমান সাহেব তাকে লক্ষ্য করছেন। হয়তো নিজেই বাগানে নেমে আসবেন। আপা, চা। কুদ্দুস এবারে নিয়মকানুন জানে না। চা খাবার জন্য শারমিনের আলাদা কাপ আছে। নিজের কাপ ছাড়া শারমিন খেতে পারে না। কুদ্দুস পেট মোটা একটা কাপে চা এনেছে। দেখেই রাগ লাগছে। মিষ্টি হয়েছে আপা? হ্যাঁ হয়েছে। তুমি এখন যাও। কুদ্দুস গেল না। দূর থেকে শারমিনকে লক্ষ্য করতে লাগলো। শারমিন ছোট্ট নিঃশ্বাস ফেলল। কিচ্ছু ভালো লাগছে না। জীবন যদি নতুনভাবে শুরু করা যেত, তাহলে সে কি করত? রফিককে কি বিয়ে করত? রহমান সাহেব নেমে এসেছেন। হাতের ইশারায় শারমিনকে ডাকছেন। শারমিন এগিয়ে গেল। টেলিফোন এসেছে। কে বাবা? জিজ্ঞেস করিনি। মনে হচ্ছে রফিক। শারমিন টেলিফোনের কাছে এগিয়ে গেল। হ্যাঁ, রফিকই। তবে গলার স্বরটা কেমন অন্য রকম। ঠান্ডা লেগেছে হয়তো। হ্যালো, শারমিন। হ্যাঁ। সুখে আছো কিনা জানার জন্য টেলিফোন করলাম।
তার মানে? আছো কেমন? ভালোই আছি। বাড়ি ফিরে আসার কোনো পরিকল্পনা কি আছে? বাড়িতেই তো আছি। এই বাড়ি নয়, তোমার নিজের বাড়ির কথা বলছি। শারমিন ঠান্ডা গলায় বলল, আমার তো মনে হয় এটা আমার নিজেরই বাড়ি, অন্য কারণ নয়। আজকাল তাহলে জীবন সম্পর্কে নতুনভাবে চিন্তাভাবনা শুরু করেছো? যা বলতে চাও সহজ করে বলো, এত পেঁচিও না। কি বলতে চাও তুমি? কিছু বলতে চাই না। বেশ, তাহলে টেলিফোন রেখে দেই। তুমি কবে আসবে? জানি না কবে আসবো, ইচ্ছে হলেই আসবো। মনে হচ্ছে খুব সহজে ইচ্ছে হবে না। শারমিন কথা বলল না। রফিক বলল, তোমার বিদেশ যাত্রার কত দূর? বেশ অনেক দূর। যাচ্ছই তাহলে? সে তো তুমি জানো, তোমাকে আগেই বলেছি। আমার ইচ্ছে নয় তুমি যাও। তোমার ইচ্ছা অনিচ্ছার কথা এখানে কেন উঠছে রফিক? যাচ্ছি তো আমি, তুমি তো যাচ্ছ না। তোমার যাওয়ার ব্যাপারে আমার কিছু বলার থাকবে না? না, থাকবে না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি আমার স্ত্রী। না, ভুলিনি। কারণ তুমি আমাকে ভুলতে দিচ্ছ না, সারাক্ষণই মনে করিয়ে দেবার চেষ্টা করছো। মনে হচ্ছে তুমি আমাকে ভুলে যেতে চাও। শারমিন জবাব না দিয়ে টেলিফোন নামিয়ে রাখল। তার মনে হলো সামনের সময়টা খুব খারাপ। এই সময় পার করা সহজ হবে না। সে নিঃশব্দে ছাদে উঠে গেল। নিজেকে খুব একা লাগছে। এরকম কখনো লাগে না। আজ মনে হচ্ছে এই বিরাট বাড়িতে সে ছাড়া আর কেউ নেই। নীলগঞ্জ থেকে সোভানের চিঠি এসেছে। দীর্ঘ চিঠি। নীলুর কাছে লেখা চিঠি পড়ে নীলু হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এই লোকটির নির্বুদ্ধিতার কোনোই সীমা নেই। একটা মানুষ এতটা নির্বোধ হয় কেন? গুটি গুটি হরফে লিখেছে, কল্যাণী আসু, নীলু। আশা করি সবাইকে নিয়ে তুমি তোমার স্বভাব মতো ভালো আছো। কদিন থেকেই ভাবছি এখানকার পরিস্থিতি নিয়ে তোমাকে লিখব। বাবলু প্রসঙ্গে যাতে কোনো দুশ্চিন্তা করতে না পারো। বাবলু ভালো আছে এবং বলা যেতে পারে সুখে আছে। গ্রাম তাকে প্রবলভাবে আকর্ষণ করেছে। খোলা মাঠ, নদী, বন জঙ্গল এইসব তো সে কখনো দেখেনি। সে দেখেছে মানুষ। মানুষের মধ্যে যেসব খারাপ ব্যাপার আছে সেই সব। মানুষের বাইরেও যে আরেকটি সুন্দর শান্ত জগৎ আছে তা সে জানত না। এখন জানল। ঘন্টার পর ঘন্টা দেখি নদীর ধারে দাঁড়িয়ে আছে। বনের ভেতর থেকেও কয়েকবার তাকে লোক পাঠিয়ে খুঁজে আনতে হয়েছে। ও তার নিজের একটি পৃথিবী খুঁজে পেয়েছে। সেই পৃথিবী থেকে তাকে সরিয়ে আনতে মনটা চাচ্ছে না। আমি তাকে এখানের একটি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি। আমি জানি তুমি আমার নির্বুদ্ধিতায় হাসছ। আমি সামনে থাকলে হয়তো খুব কড়াকড়ি কিছু কথা শুনিয়ে দিতে, তবু তুমি একটু ভাবলেই বুঝবে আমি যা করছি তার ফল শুভ হবারই সম্ভাবনা আছে। আমি নিজেও এখানে থেকে গেলাম। নীলগঞ্জ স্কুলে একটা মাস্টারই জুটে গেছে। সুখী নীলগঞ্জের যে কাজ শুরু হয়েছিল তা শেষ করা যায় কিনা তাও দেখছি। দূর থেকে যে কাজটি অসম্ভব বলে মনে হতো এখন তেমন অসম্ভব বলে মনে হচ্ছে না। মজার ব্যাপার কি জানো? নীলগঞ্জের লোকজন কেন জানি আমাকে বেশ পছন্দ করছে। আমাকে আড়ালে ডাকে পাগলা মাস্টার। যদিও পাগলামির কিছুই আমি করছি না। নামটা আমার পছন্দ হয়েছে, কারণ এরা কবির মামাকেও পাগলা মাস্টার ডাকত। যে কোনোভাবেই হোক গ্রামের মানুষদের উপর আমি কিছুটা প্রভাব ফেলেছি বলে মনে হয়। গত শুক্রবারে বড় রকমের একটা গ্রাম্য বিবাদ হলো। সবাই দল বেঁধে এলো আমার কাছে। আমি যেন একটা মীমাংসা করে দেই। আমি যা বলবো তাই নাকি তারা শুনবে। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় ওরা আমার মধ্যে কবির মামার ছায়া দেখতে চায়। কিন্তু এত বড় যোগ্যতা কি আমার আছে? আমি নিতান্তই ক্ষুদ্র মানুষ। তোমরা কবির মামার কুলখানিতে কেন এলে না বলো তো? শকত পর পর দুদিন স্টেশনে কাটালো। কখন তোমরা আসবে, কখন তোমরা আসো, এসেই কষ্টে পড়ো কিনা।
তোমরা না আসায় তার কষ্ট দেখে আমি কষ্ট পেয়েছি। চলে এসো না একবার, দেখে যাও আমরা কেমন আছি। পিকনিক করতেও তো মানুষ আসে। কবির মামা প্রসঙ্গে একটা মজার কথা শোনো। মাঝে মাঝে দূর দূর থেকে লোকজন আসে পীর সাহেবের কবর জিয়ারত করতে। পীরকে বুঝতে পারছো তো? কবির মামা। কি মুশকিল বলো দেখি। একজন নাস্তিক মানুষকে এরা মনে হয় পীর বানিয়েই ছাড়বে। দূর দূর গ্রামের লোকজন মোমবাতি আগরবাতি এই সব দিয়ে যায়। আজ থেকে 5 বছর পর যদি দেখো এখানে বিরাট মাজার শরীফ বসে গেছে, ওরস হচ্ছে, এবং আমি সেই মাজার শরীফের প্রধান খাদেম, তাহলে কিন্তু অবাক হয়েও না। এ দেশে সবই সম্ভব। আচ্ছা নীলু, তোমার শরীর ভালো আছে তো? কোনো কারণে তোমার মন টন খারাপ না তো? পরশু রাতে স্বপ্ন দেখলাম, তুমি মাটিতে গড়াগড়ি করে কাঁদছ। স্বপ্ন স্বপ্নই, তবু কেমন যেন লাগছে। তুমি ভালো আছো এই খবর জানিও যদি সময় পাও। যা ব্যস্ত থাকো, সময় পাওয়ার কথাও নয়। বিশাল এই চিঠি ফেঁদে নিজেই বিব্রত বোধ করছি। কিছু মনে করো না। ভালো থাকো, তোমার দুলাভাই সোভান। পুনশ্চ বাবলুর আরেকটি শিল্পকর্ম পাঠালাম, 2 মাথাওয়ালা ছাগল। নীলু তার দুলাভাইয়ের চিঠি বেশ কয়েকবার পড়ল। প্রথম পড়বার সময় লোকটিকে যতটা নির্বোধ মনে হচ্ছিল, এখন ততটা মনে হচ্ছে না। হয়তোবা খুব গুছিয়ে লেখা চিঠির কারণে। এই লোকটি যে এত গুছিয়ে লিখতে পারে তা নীলু জানত না। চিঠির ভেতর খুব সহজ সরল একটা ভঙ্গি ঢুকে গেছে। অথচ এই মানুষটির জীবন খুব একটা সহজ সরল নয়। কোনো রকম আদর্শবাদ, মহৎ চিন্তা, উচ্চ স্তরের ভাবালুতা নীলু তার মধ্যে কখনোই দেখেনি। এই লোক হঠাৎ বদলে গিয়ে গ্রাম উন্নয়ন শুরু করবে, এটা বিশ্বাস করা কঠিন। হয়তো 2 দিন পরে দেখা যাবে গ্রাম আর তার ভালো লাগছে না, সব ছেড়ে ছুড়ে আবার অন্য কোথাও চলে যাবে। যাবার আগে বাবলুকে এ বাড়িতে ফেলে যাবে। মাস 2 পর চোরের মতন আসবে, দিন ভঙ্গিতে চেয়ারে বসে থাকবে। তার কাপড়ের ব্যাগে থাকবে বাবলুর জন্য আনা কোনো সস্তা খেলনা। অক্ষম বাবার ভালোবাসা সেই খেলনায় থাকবে, কিন্তু তা বাবলুর মনোহরণ করবে না। আজকাল শিশুরাও সস্তা খেলনা এবং দামি খেলনার তফাৎটা ভালোই বোঝে। সন্ধ্যায় নীলু শফিককে চিঠি পড়তে দিল। শফিক হাই তুলে বলল, এত লম্বা চিঠি আমি পড়তে পারবো না। বিষয়বস্তু কি আমাকে বলো। বিষয়বস্তু কিছু নেই, পড়ো না, কতক্ষণ আর লাগবে। শফিক চিঠি শেষ করে আশ্চর্য হয়েই বলল, সুন্দর চিঠি তো। নীলু বলল, কোন জিনিসটা সুন্দর? ঘরোয়া ভঙ্গিটা, মনে হয় ভদ্রলোক যেন গল্প করছেন। তোমরা এক কাজ করো না কেন, ঘুরে আসো নীলগঞ্জ থেকে, কয়েকটা দিন কাটিয়ে আসো। নীলু বিস্মিত হয়ে বলল, কেন? টুনির ভালো লাগবে, গ্রামে গিয়ে নদী বন এইসব দেখবে। বেচারি একা একা থাকে। সত্যি যেতে বলছো? হ্যাঁ, যাও। আমিও টলম্যানকে বলে দেখি যদি ছুটি পাই। সম্ভাবনা অবশ্য কম, তবু 2-1 দিনের জন্য হয়তো ছাড়বে। সত্যি সত্যি তুমি যাবে? হ্যাঁ, মানে চেষ্টা করব। বিদেশে ছুটির দিনগুলোতে সবাই যায়, আমাদের তো এসব বালাই নেই। কাল আমি টলম্যানের সঙ্গে কথা বলে দেখব বেটাকে ভেজানো যায় কিনা। হঠাৎ তোমার এত উৎসাহের কারণ ঠিক বুঝতে পারছি না। তেমন জোরালো কোনো কারণ নেই, যেতে ইচ্ছা করছে। তুমি বাবা মার সঙ্গেও কথা বলো, ওরা যদি যেতে চান। মনোয়ারা নীলগঞ্জে যাবার কথায় বেশ বিরক্ত হলেন। তার বিরক্তির কারণ স্পষ্ট নয়, কিন্তু তিনি শুকনো গলায় বললেন, এইসব এখন বাদ দাও। আম কাঁঠালের সিজনে গিজেও, তখন গেলেই হবে। টুনির আব্বা সবাইকে নিয়ে যেতে চাচ্ছে। দল বেঁধে গেলে থাকবে কোথায় শুনি? শীতের দিন, এতগুলো মানুষের লেপ কাঁথা কে দেবে? হুট করে একটা কিছু করলেই তো হয় না। শীতের লেপ কাঁথা সঙ্গে করে নিয়ে গেলে হয় না মা? যদি হয় তাহলে সঙ্গে করে নিয়ে যাও। মুখ দিয়ে একবার যখন বের করেছো,
তখন তো এটা করবেই। যাও, নিউমোনিয়া বাঁধিয়ে এসো। এতক্ষণ পড়ছিলাম হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস এইসব দিনরাত্রির ২৭তম পর্ব। আশা করি আমার এই লম্বা যাত্রায় আমার শ্রোতা বন্ধুরা আমার সঙ্গেই আছেন। অবশ্যই সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই। নিজের মনের এবং স্বাস্থ্যের যত্ন নিবেন এবং আশপাশের সবাইকে ভালো রাখবেন।